আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। দূরত্ব ঘুচিয়ে সাংবাদিকদের বন্ধু হতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। অনভিজ্ঞ দাবি করে আবারও সাহারা খাতুনের পদত্যাগ দাবি বিএনপি। দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার নেই মনে করে টিআইবি। প্রতিরোধে তরুণ সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান। কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় একই পরিবারের 6 জন সহ নিহত মাইক্রোবাসের 8 জন যাত্রী, গুরুতর আহত 3। সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ালে লাইবেরিয়া হতে পারে বাংলাদেশের নতুন শ্রমবাজার, বলছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং আর্থিক টানাপোড়েন, রাজনৈতিক অস্থিতিশীলতা আর প্রতিশ্রুতি রক্ষার চ্যালেঞ্জ নিয়ে 7 জুন পেশ হচ্ছে বাজেট। বাস্তবায়ন কঠিন হবে অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে সিলেটে বাড়ির ছাদে গড়ে ওঠা বাগান নিয়ে রিপোর্ট। এবারে বিস্তারিত। দূরত্ব ঘুচিয়ে সাংবাদিকদের বন্ধু হতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সাংবাদিক নির্যাতনকারী কোন পুলিশ সদস্যই মাফ পাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি, সাগর সরোয়ার হত্যার তদন্তে ব্যর্থ হননি তারা। বিচার বহির্ভূত কোন হত্যা গুমের ঘটনা তার আমল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্টে। ক্ষমতার 3.5 বছরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই প্রথম মিট দ্য প্রেস বা সাংবাদিকদের মুখোমুখি হওয়া সাহারা খাতুনের। হলভর্তি সাংবাদিকদের দেখে শুরুতে কিছুটা অবাকও হলেন তিনি। হলরুমে ছিল সাদা পোশাকের পুলিশ পাহারাও। এটা দুঃখজনক। সহকর্মীদের হত্যা, নির্যাতন আর নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামার কারণেই কি সাংবাদিকদের ওপর পুলিশ আগ্রাসী হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন সাহারা খাতুন। অনেক সময় নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কাজে ভুল ত্রুটি হতে পারে, আপনারা সেই ভুল যদি শুধরিয়ে দেন। পুলিশ থেকে সাংবাদিকদের দূরে থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অস্বীকার করেন তিনি। বলেন, সাংবাদিক পুলিশ বিরোধ একটি ষড়যন্ত্র। কেন এই ধরনের একটা কথা নিয়ে বারবার সেটাকে বলা হচ্ছে? এখানে কোনো একটা হয়তো ষড়যন্ত্র কাজ করছে। গত 10 বছরের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং আবারও নিজেকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দাবি করেন সাহারা খাতুন। এ আমলে দেশে হত্যা, গুম, নিখোঁজের ঘটনা নিয়ে দেশি বিদেশি সংস্থাগুলোর রিপোর্টও অস্বীকার করেন তিনি। সন্ত্রাসী ধরতে গিয়ে যদি সে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি গুলি চালায়, তখন সে বাধ্য তার জীবন রক্ষার্থে তাকে গুলি করতেই হবে। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায়, আমরা সেটার ব্যবস্থা অবশ্যই নেব। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই অনুষ্ঠানে 72 জন সাংবাদিক উপস্থিত থাকলেও তাদের মাত্র কয়েকজন প্রশ্ন করার সুযোগ পান স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে অনভিজ্ঞ দাবি করে আবারও তাঁর পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, মামলা দিয়ে নেতাদের গ্রেপ্তার করে আর জেলে পুরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে মানুষের দৃষ্টি সরানো যাবে না। আবু দারদা জুবাইরের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের নেতাদের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ বাহিনীর নৈতিক মান এত নিচে নেমেছে যে তার দায় কোনোভাবেই সরকার এড়াতে পারেন না। কিশোরী মেয়েকে দিন দুপুরে নিয়ে নির্যাতন করা হলো, সাংবাদিকদের উপর অত্যাচার করা হলো, আঘাত করা হলো, হামলা করা হলো, আইনজীবীদেরকে আঘাত করা হলো। তারপরে তিনি বলছেন যে পুলিশ বাহিনী আগের চেয়ে ভালো। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা করি। আমি মনে করি অবিলম্বে এখনই এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। দলের অপর স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি
আহ্বান জানান। সারা দেশ আজ ঐক্যবদ্ধ যে তত্ত্বাবধায়ক ছাড়া এদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারেন না। এই দাবি আজকের জনগণের দাবি, এই দাবি মেনে নিন। আর যদি হঠকারিতা করে আপনারা ক্ষমতায় থাকবেন, সেই সুখস্বপ্ন, এই দুঃস্বপ্ন বাস্তবায়িত হবে না। অন্যদিকে অপর এক মানববন্ধনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা ও নির্যাতনের মাধ্যমে সরকার রাজনীতিতে অপসংস্কৃতির বীজ বপন করেছে। এই যে নিপীড়ন, এই যে মিথ্যা মামলা দিয়ে নেতৃবৃন্দকে আটক করা, আমি বলি যে রাজনীতিতে একটা অপসংস্কৃতি সৃষ্টি করা হলো। এই বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। এছাড়া অপর এক মানববন্ধনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক 11 জুনের আগে 18 দলের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। আবু দারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার নেই, বরং ক্ষমতাবানদের এক ধরনের সিন্ডিকেট একে টিকিয়ে রেখেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেজন্য দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবির সহযোগী সংগঠক সনাক ও ইয়েসের জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এস এম মহিউদ্দিনের রিপোর্ট। সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হবার শপথ পাঠের মাধ্যমে নিজেদের দুর্নীতি বিরোধী অঙ্গীকার তুলে ধরেন তরুণরা। সমাজে চলমান নানা অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাদের কেউ কেউ। নারী নির্যাতন যারা করবে এবং যেসব শাস্তি ঘোষণা হবে অন্তত প্রকাশ্যে একটু শাস্তি দেখান। সমাজের নেতৃত্বস্থানীয় মানুষের গাফিলতি আর অনীহার জন্যই দেশের দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে অভিযোগ করে টিআইবি। দুর্নীতি দমনের জন্য যেটা ফাউন্ডেশন, স্টার্টিং পয়েন্ট, শুরু, সেটা হলো রাজনৈতিক অঙ্গীকার। সেটা নেই, সে না থাকার কারণে তাহলে একমাত্র অল্টারনেটিভ কি আছে? জনসাধারণকে জাগ্রত করা। দেশে দুর্নীতি একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে ক্ষমতার মধ্যে যারা আছে, ক্ষমতার বলয়ে যারা আছেন, জাতীয় পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায়ে, এটা একটা আমার কাছে মনে হয় একটা সিন্ডিকেটের মতো। যেমন সরকারি সম্পত্তি এইগুলি দখল করে, এইগুলি কিন্তু একটা বড় ধরনের দুর্নীতি, কিন্তু এইগুলি জানে সরকার। অ্যাডভোকেট সুলতানা কামাল আক্ষেপ করে বলেন, এদেশের জনগণ এখনো অধিকার সম্পর্কে সচেতন নয়। সে কারণেই সমাজে জবাবদিহিতার রীতি প্রতিষ্ঠিত হয়নি। তাই যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সমবেতভাবে প্রতিবাদী হবার কথা বলেন তিনি। মানুষের বিচারহীনতা, মানুষের মধ্যে একটা অনিরাপত্তা বোধ, এগুলি একেবারে ভীষণভাবে গভীরে অনুপ্রবেশ করছে এবং ক্রমশ মানুষ এই বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে এই দেশে আর কিছু হবে না, কিন্তু সেটা প্রকারান্তরে একটা গভীর ক্ষতের সৃষ্টি করছে সমাজের জন্য, রাজনৈতিক ব্যবস্থার জন্য। অনুষ্ঠানে পুলিশের দমন পীড়নে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় একই পরিবারের 6 জন সহ মাইক্রোবাসের 8 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় 3 জন। সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শেখর দীপু। ঢাকার কেরানীগঞ্জে বাসের চাপায় একই পরিবারের 11 জন সহ মাইক্রোবাসের 12 আরোহী নিহত হওয়ার দুদিন যেতে না যেতেই শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটল। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই একই পরিবারের 6 জন সহ মারা যায় মাইক্রোবাসের 7 জন আরোহী। এরা সবাই আত্মীয় স্বজন। নিহতরা হলেন কক্সবাজারের টেকপাড়ার ব্যবসায়ী ইস্তাদার হোসাইন, তার স্ত্রী, বড় 2 ভাই, 2 বছর বয়সী নাতি আভা ও আভার মা। নিহত হন আরেক নিকটাত্মীয়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান মাইক্রোবাসের চালক। আমার ফুফু ফুফা, আমার চাচি বোন সবাই, 8 জন। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে একজন মারা গেছে এবং আরো 3 জন মুমূর্ষু অবস্থায় আছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 8:30টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ মাইক্রোবাসে ইস্তাদার হোসাইন তার পুত্রবধূকে আনতে ছেলে আশিকের শ্বশুরবাড়ি ফেনীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তারা এখান থেকে 5টা বাজে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পর জোলাজারাতে গিয়ে তারা ওই শ্যামলী গাড়ির সাথে সামনে ধাক্কা লাগছে। তাকে স্পটে তারা 7 জনই মারা গেছে।
এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুরে ও নেত্রকোনার মোহনগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও অন্তত 14 জন আহত হয়েছে। এ নিয়ে গত 1.5 মাসে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক লোক প্রাণ হারালো। গত বুধবার কেরানীগঞ্জে বাস চাপায় মাইক্রোবাসের 12 আরোহী নিহত হওয়ার আগে সিরাজগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল ও হবিগঞ্জে একই দিনে 20 জন নিহত হয়। বেপরোয়াভাবে বাস চালনার কারণেই এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে মনে করে সাধারণ মানুষ। শেখর দীপু, এটিএন বাংলা। সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়লে লাইবেরিয়া হতে পারে বাংলাদেশিদের নতুন শ্রমবাজার। অল্প পুঁজি নিয়ে লাইবেরিয়া সহজে ব্যবসা শুরু করা যায়, দক্ষতা থাকলে বিদেশি কোম্পানিতে কাজেরও সুযোগ রয়েছে। লাইবেরিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। ক্যামেরায় ছিলেন আশিক মোহাম্মদ রাসেল। আটলান্টিক সাগর পাড়ের পশ্চিম আফ্রিকান দেশ লাইবেরিয়া 19 শতকের গোড়ার দিকে